বলছিল যে স্তোত্র কি। স্তোত্র হলো ওই বিষয়টা আমি যেটা বললাম, যে স্তোত্র বলতে এখানে বোঝাচ্ছে গীতি কবিতার সেই ভাগটাকে। স্তোত্র বলতে আমরা এখানে যেটাকে বলছি একটা স্তুতি, স্তুতি কবিতা, ঠিক আছে। যেমন ওড টু এ নাইটিঙ্গেল, তারপরে হচ্ছে ওড টু অচম, ঠিক আছে। এগুলো হচ্ছে কিটসের লেখা বিখ্যাত স্তোত্র, যেখানে কোনো ব্যক্তি তার যেখানে যেখানে কোনো ব্যক্তি এবং তার হচ্ছে যে যেখানে হচ্ছে যেমন টেনিসনের লেখা ওড অন দ্য ডেথ অফ দ্য ডিউক অফ ওয়েলিংটন, ঠিক আছে। এগুলো ভিক্টোরীয় যুগের কবি, বিখ্যাত সমস্ত কবিদের লেখা এগুলো। এই স্তোত্র বিষয়টা হচ্ছে যে প্রাচীন গ্রিসে কি হতো, যে যেমন আমাদের প্রত্যেকের হয় একটা পরিবারের মধ্যে বা সমাজের মধ্যে যে আচার অনুষ্ঠান হয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, এবং সেগুলো নৃত্য গীত আকারে সহযোগে ওগুলোকে পরিবেশন করা হতো, ঠিক আছে। সেখানে স্তুতিমূলক যে গানগুলো ছিল এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ, স্তুতিমূলক গান। এক্ষেত্রে তাহলে কাদের কথা আমাদেরকে পড়তে হবে? প্রথম যিনি প্রথম স্তোত্র লিখেছেন, যিনি হচ্ছেন পিন্ডার, পিন্ডারের কথা আমাদেরকে পড়তে হবে। কবি হচ্ছেন পিন্ডার। আমাদের এত কঠিন দেবে না, সাধারণত দিলে বেশিরভাগটাই বাংলা সাহিত্য থেকেই তুলে দেয়, ঠিক আছে। পিন্ডার, পিন্ডার। এবং তারপরে আমি বললাম কিটসের গুলো সব থেকে বিখ্যাত। তারপরে সেলির যেটা বললাম যে ওড টু দা ওয়েস্ট উইন্ড, ওড টু দা ওয়েস্ট উইন্ড, সেলি আর কিটসেরটা পড়লেই হবে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়া আমরা কাদেরটা পড়বো? এছাড়া আমরা যাদেরটা পড়বো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যদি বাংলা সাহিত্যের ক্ষেত্রে আসি তাহলে অবশ্যই রবীন্দ্রনাথের কথা বলবো। রবীন্দ্রনাথের জানো ওড কোনটা? রবীন্দ্রনাথের ওড হচ্ছে কালবৈশাখীর প্রেক্ষাপটে লেখা হয়েছে বর্ষশেষ কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের ওড রিলেটেড কবিতা হচ্ছে, ওড হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষশেষ। রবীন্দ্রনাথের বর্ষ শেষ হচ্ছে ওড, কালবৈশাখী প্রেক্ষাপটে লেখা। এবারে আসছি, ওড গেল, এবারে হচ্ছে এলিজি বা শোক কবিতা। এলিজি কাকে বলা হয়? না আমরা জানি শোক মানে বুঝতেই পাচ্ছি আমরা। তো শোক বলতে এখানে কোনো একটা কবিতা, বিশেষ করে মৃত্যু, কোনো অনুরূপ শোক বিষয়ক কবিতা, কোনো করুণ বা কোনো গম্ভীর বিষয়ক রচনা, এগুলোকে আমরা কিন্তু এই এলিজি বলে থাকি, এগুলোকে আমরা এলিজি বলে থাকি। যেটাকে আমরা ড্যাকটাইলিক হেক্সামিটার এবং পরে ড্যাকটাইলিক পেন্টামিটার এইভাবে রচিত হতো। আগে যখন রচিত হতো এই গ্রিক আর রোমান সাহিত্যে প্রথম রচিত হয়েছিল। এলিজিটা প্রথমে গ্রিক সাহিত্যে রচিত হতো, তারপর রোমান সাহিত্যে রচিত হতো। আগে বেসিক প্রত্যেকে বিষয়বস্তুগুলো পড়ে নাও, তারপরে এই উদাহরণগুলো লাস্টে পড়ে চলে যাবে। এটা বলে দিচ্ছি, মিল্টনের লিসিডাস, এলিজি হচ্ছে বিখ্যাত মিল্টনের লেখা লিসিডাস, বাংলায় লেখো লিসিডাস, ঠিক আছে। লিসিডাস, সাল হচ্ছে 1637, 1637। এটাকে শোক কবিতার শুরু বলে ধরে নেওয়া যেতে পারে, এটাকে শোক কবিতার যদি শুরু বলা যায় তাহলে এইটা, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি, এগুলো তো আমরা মোটামুটি ভাবে দেখলাম, কিন্তু আমাদেরকে তো একটু পড়লে চলবে না, আমাদেরকে শোক কবিতা পড়তে হবে বাংলা সাহিত্যে দিয়ে। নাম্বার 1, বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ। বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ হচ্ছে শোক কবিতা, এলিজি, ঠিক আছে। রবীন্দ্রনাথের স্মরণ, রবীন্দ্রনাথের স্মরণ, যেটা তিনি জানো স্মরণ কি কারণে লিখেছিলেন? স্ত্রীর উদ্দেশ্যে। হ্যাঁ। এছাড়া কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়াণে রচিত হয়েছিল সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়াণে রচিত হয়েছিল সত্যেন্দ্রনাথ দত্ত। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর, নবীনচন্দ্র সেনের মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, গুরুত্বপূর্ণ হচ্ছে অক্ষয় কুমার বড়ালের এশা।
শোক কবিতা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, ভিভিআই আসেই, মেজরিটি কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা দেখতে পাবে। ভিভিআই এশা, অক্ষয় কুমার বড়ালের হচ্ছে এশা। করুণানিধান বন্দ্যোপাধ্যায় এইগুলো। আচ্ছা এবারে আছে সনেট। সনেটের মধ্যে চতুর্দশপদী কবিতা বলি, এটা তো আমরা জানি যে দুজনের লেখা থেকে সাধারণত পাওয়া যায় সনেট। একটাকে আমরা বলি বিখ্যাত দুজন, যার মধ্যে একজন হচ্ছেন শেক্সপিয়ারীয় সনেট আর একটাকে আমরা বলে থাকি পেত্রাকীয় সনেট, তাই না? এই দুটো সাধারণত বলে থাকি 14 বা 18 যে চরণের যে সনেট হয়ে থাকে সেটাকে বলা হয়। আচ্ছা এবারে হচ্ছে সনেটের কথা বলবো, যে মূলত চতুর্দশ শতকে সনেটের উৎপত্তি কোথা থেকে আসছে। সনেটের উৎপত্তি হচ্ছে একটা শব্দ থেকে, যেটা হচ্ছে ইতালীয় সনেটো বা মৃদুধ্বনি থেকে। ইতালীয় সনেটো বা মৃদুধ্বনি থেকে। ঠিক আছে, ইতালীয় সনেটো বা মৃদুধ্বনি থেকে এর উৎপত্তি হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চতুর্দশ শতকে কবি পেত্রাক সনেটের জন্ম দেন। চতুর্দশ শতকে পেত্রাক সনেটের জন্ম দেন। তাহলে সনেটের হাত ধরে আরেকটা ছিল হচ্ছে শেক্সপিয়ারীয় সনেট। ঠিক আছে, একটা হচ্ছে পেত্রাকীয় সনেট। মিল্টন এবং ওয়ার্ডসওয়ার্থ দুজনেই কিন্তু সনেট রীতি অনুসরণ করেছিলেন। মিল্টনের সনেটও আছে, কিন্তু শেক্সপিয়ারের সনেটে এই যে 8-6, যেটা আমরা আগে দেখছি যে পেত্রাকীয় সনেটেরও দুটো ভাগ আছে, যেটাকে আমরা অষ্টক, অক্টেভ এবং সেস্টেট বলে থাকি, শতক যেটাকে বলে থাকি। 8-6 শেক্সপিয়ারের ক্ষেত্রেও কিন্তু প্রথমে সেটা দেখা গিয়েছে। শেক্সপিয়ারের ক্ষেত্রেও কিন্তু সেটা আমরা প্রথমের দিকে দেখতে পাই। পরবর্তীকালে শেক্সপিয়ার এই ওই যে চতুষ্ক, যেটাকে চতুষ্কে বলা হয়, মানে যে 14 লাইনের যে কবিতা, সেটা কিন্তু তিনি লিখলেন আর কি। ঠিক আছে, 14 লাইনের যে কবিতা সেটা শেক্সপিয়ার লিখলেন এবং সেটাই সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল। মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ সেন, মোহিতলাল মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ পরবর্তীতে বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, এরা প্রত্যেকেই কিন্তু এই সনেট কিন্তু ব্যবহার করেছেন তাদের রচনায়। শেক্সপিয়ারের এটা বলুন কবিতাটা। শেক্সপিয়ারের লেখা হচ্ছে, যেমন যেটাকে আমরা বলে থাকছি যে 14 লাইনের কবিতা, 14 পংক্তি, এটাই হচ্ছে শেক্সপিয়ারের সনেটের মানে আর কি বৈশিষ্ট্য। যেটার বাংলা সাহিত্যে দেখা যায় দেবেন্দ্রনাথ সেনের অশোক গুচ্ছ। এই কাঠামোটা শেক্সপিয়ার প্রবর্তন করেছিলেন। এই কাঠামোটা শেক্সপিয়ার প্রবর্তন করেছিলেন। কাঠামোটা তাহলে শেক্সপিয়ার প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, অশোক গুচ্ছ যেটা আমি বললাম, এটাকে বলা হয় চতুষ্কে। চতুষ্কে, ঠিক আছে। আচ্ছা গাথা কবিতা, ব্যালার্ড। ব্যালার্ড হচ্ছে যেটা হচ্ছে নৃত্য। ব্যালার্ড মানে নৃত্য, যেটা ইতালীয় ভাষায় ব্যালেরা, BALLER ব্যালেয়ার যেটাকে বলা হয়। ঠিক আছে, এই শব্দটা থেকে এসেছে, এর অর্থই ছিল নৃত্য, এবং যেখান থেকে ইতালীয় শব্দ, যেখান থেকে ব্যালার্ড শব্দটি গৃহীত হয়েছিল। অর্থাৎ নৃত্য সহযোগে যে গান গাওয়া হয়, যাকে বলা হয়েছে একটা মানে লোককথার আধারে, তাকে বলা হয়ে থাকে ব্যালাড বা গাথা কবিতা। ঠিক আছে, গাথা কবিতা যেটা হচ্ছে সহজ সরল ভাষারীতি, যেটা বর্ণনাত্মক, যেটা নাটকীয়, যেটা জনপ্রিয় কাহিনী নির্ভর, ছোট ছোট স্তবকে বিভক্ত, এগুলো গুরুত্বপূর্ণ ব্যালাডের ক্ষেত্রে। যেমন রবীন্দ্রনাথের বন্দি বীর, বিখ্যাত ব্যালাড রবীন্দ্রনাথের বন্দি বীর। রবীন্দ্রনাথের স্পর্শমণি, সত্যেন্দ্রনাথ দত্তের ইনসাফ। আরেকটা সব থেকে বিখ্যাত হচ্ছে, যেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, মনে পড়ছে? যেটা আমাদের প্রায়শই বাংলা সাহিত্যে পড়তে হয়, মাস্টার্সে যারা রয়েছে, আমি জানি না যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, রবীন্দ্র ভারতীতেও পড়ানো হয়।
তো এটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। নেক্সট, রাখালিয়া কাব্য কবিতা, যেটাকে আমরা প্যাস্টোরাল বলছি। রাখালিয়া কাব্য কবিতা, এই রাখালিয়া কাব্য কবিতা প্রথম প্রাচীন গ্রিসে দেখা গেছে। গ্রামে যে মেষপালকরা থাকে, রাখালরা, মূলত তারা রচনা করতেন যে নাতি দীর্ঘ কবিতা, তাকে বলা হতো, যেটাকে বলা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি ইডল, ইডল বলি, ঠিক আছে। রাখালিয়া কবিতার অর্থ হচ্ছে ইডল। এই ইডলের অনুকরণে প্রথম ভার্জিল লিখেছিলেন রাখালিয়া সংলাপ। রাখালিয়া সংলাপ। যেমন বিখ্যাত আরেকটি রাখালিয়া কবিতা হচ্ছে জেমস টমসনের দ্য সিজনস। জেমস টমসন, টমসনের হচ্ছে দ্য সিজনস। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? প্রচন্ড ম্যাম, একদম নন স্টপ। এখানে এই যে বৃষ্টি চলে এলো। আচ্ছা নেক্সট, এটা গেল। আরেকটা হচ্ছে ইডলের লেখা হচ্ছে ইডলস অফ দ্য কিং, ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়, জেমস টমসন একটা মনে রাখবে তাহলেই হবে। রাখালীয় সংলাপ, রাখালীয় সংলাপ আর দ্য সিজনস, এই দুটো মনে রাখলে তাহলেই হবে। আর হচ্ছে হাইকু। হাইকু হচ্ছে যেটা হলো প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে ঘন সংবদ্ধ কবিতা। প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে ঘন সংবদ্ধ যে রচনা, যাকে বলা হচ্ছে হাইকু। ঠিক আছে, হাইকু রবীন্দ্রনাথের লেখনের অন্তর্গত ছোট ছোট রচনাগুলো এই রীতির। রবীন্দ্রনাথের লেখা লেখন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখন, এই হাইকু জাতীয় রচনা। প্রথম হাইকু ছিল, খুব বড়ই ছিল সেটা, ঠিক আছে, যেটাকে হাইকাই বলা হতো, হাইকাই। তারপর সেটা ছোট আকৃতির হয়। এটা মূলত জাপানি ভাষার অনুকরণে তৈরি হয়েছে, জাপানি ভাষার অনুকরণে তৈরি হয়েছে, ঠিক আছে। আর এমনি ছোট ছোট যেগুলোকে আমরা ট্রায়োলেট বলি, হ্রদও বলি, যেগুলো অন্যান্য বললাম, ওটা ফরাসি ভাষা থেকে এসেছে। হ্রদেল, লিমেরিক, লিমেরিকটা গুরুত্বপূর্ণ। লিমেরিক, বুক অফ ননসেন্স, লিমেরিকের জনপ্রিয় যে কবি। রবীন্দ্রনাথের খাপছাড়া, লিমেরিকের উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথের খাপছাড়া, পরীক্ষায় আসে এটা। লঘু বৈঠকি রচনা হচ্ছে অপরাজিতা দেবীর বুকের বীণা। অপরাজিতা দেবীর বুকের বীণা, কিন্তু রবীন্দ্রনাথের লিমেরিকটা ওটা পরীক্ষায় আসে, খাপছাড়া। আর এগুলো দেখবে, এগুলো তো আমি বললাম যে এই বিভাগগুলো হচ্ছে যে ভক্তিমূলক, প্রকৃতি, প্রেম, এই যে বিভাগগুলো রয়েছে মূলত এগুলো উল্লেখযোগ্য কয়েকটি। ভক্তিমূলকের মধ্যে যেমন অক্ষয় কুমার বড়ালের হচ্ছে কোথা তুমি, রামপ্রসাদের পদাবলী, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, এগুলো তো করে দিয়েছি। স্বদেশ প্রীতিমূলক যেগুলো রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায়ের ভারতবর্ষ, অক্ষয় কুমার বড়ালের বঙ্গভূমি, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীত, রবীন্দ্রনাথের জনগণ মন, এগুলো। প্রেমমূলকের মধ্যে রবীন্দ্রনাথের বর্ষার দিনে, গোবিন্দ দাসের আমি তোরে ভালোবাসি, জীবনানন্দের বনলতা সেন। বাদ বাকি এগুলো সব বলে দেওয়া আছে, ওর তো বলে দেওয়া আছে। সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা, প্রকৃতি বিষয়, গোবিন্দ দাসের বর্ষার বিল,
মহিতলাল মজুমদারের কালবৈশাখী, ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস বিখ্যাত, বর্ষামঙ্গল রবীন্দ্রনাথের, কাজী নজরুল ইসলামের বাদল দিনী। দেখো তাহলে কাব্য কবিতা থেকে তোমাদের সিলেবাসে আছে দুটো, একটা হচ্ছে গীতি কবিতা আর একটা হচ্ছে মহাকাব্য। মহাকাব্যটা অত বড় না হলেও গীতি কবিতাটা বেশ বড়, ঠিক আছে? তো এটা একটু যত্ন করে পড়তে হবে, এরপর যেগুলো আমি অ্যাড করা নিশ্চয়ই করে দেবো। ম্যাম এই গাথা কবিতাতে ইনসাফটা কার লেখা বললেন? কোনটা? ওই গাথা কবিতা ব্যালাডের যে উদাহরণ দিচ্ছিলেন সেখানে রবীন্দ্রনাথের বন্দিবীর, স্পর্শমণি, আর ইনসাফটা? গাথাতে হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত বললাম। হুম। সত্যেন্দ্রনাথ দত্তের ইনসাফ। আচ্ছা এবারে আসি ছোট গল্পতে। ছোট গল্প সহজ। ছোট গল্প থেকে আমি দেখে নিই একবার সিলেবাসটা। ছোট গল্প, হ্যাঁ আচ্ছা এখানে ছোট গল্প, উপন্যাস আর ছোট গল্পর ক্ষেত্রে টপিকটা দিয়ে দেয়নি না, যে কোন টপিকটা সিলেবাসের মধ্যে এবারের আপডেটেডটাতে? দেয়নি, আর কি করা যাবে, ছাড়ো বাদ দাও। আর তাহলে ছোট গল্প বলতে আমরা কি বুঝি? আমরা তো জানি সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথের হাত ধরে এসেছে বাংলার সাহিত্যে, সার্থক ছোট গল্প সেইভাবে দেখতে গেলে। কিন্তু ছোট গল্পের উদ্ভব কোথা থেকে? ম্যাম এই ছোট গল্পের রূপ বৈচিত্র্য দিয়েছে। হ্যাঁ মানে আমি বলছি উপন্যাসগুলো, হ্যাঁ। এতগুলো কোনো পার্টিকুলার উল্লেখ করে দেয়নি যে কোনটা কি উপন্যাস। না 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 না, সবগুলোই পড়তে হবে। সবগুলো পড়তে হবে। আচ্ছা ছোট গল্পটাকে বলে দিই তারপরে বলছি। উপন্যাস একটু করিয়েছিলাম আমি, সামাজিক, মনস্তাত্ত্বিক আর বোধহয় ঐতিহাসিক, আগে একটু দেখে নেবে, আমি আরেকবার শেয়ার করে দেবো, বাদ বাকিটা আমি বলে দিচ্ছি। ছোট গল্পটা কি না, ছোট গল্পটা হচ্ছে যেটা হচ্ছে শর্ট স্টোরি, যেটাকে ছোট গল্প যে গদ্য রচনা, গদ্য রচনাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উপন্যাস, একটা ছোট গল্প। তো এই গদ্য রচনার এই যে দুটো ভাগ, একটা উপন্যাস এবং ছোট গল্প, উপন্যাসটা মূলত কি হচ্ছে অনেক বেশি পরিসরে লেখা হচ্ছে, অনেক বেশি পরিসরে লেখা হচ্ছে উপন্যাসটা, আর অপেক্ষাকৃত কম পরিসরে লেখা হচ্ছে ছোট গল্পটা, ঠিক আছে? ছোট গল্পটা তাহলে কিসে লেখা হচ্ছে? কম পরিসরে লেখা হচ্ছে। অর্থাৎ যেটাকে আমরা ছোট গল্প মানে যেখান থেকে আমরা কি পাবো, প্রথম যদি আমরা বলি যে ছোট গল্প কবে অন্তর্ভুক্ত হয়েছে সাহিত্যে, তাহলে সেটা হচ্ছে সাহিত্যে অন্তর্ভুক্ত ছোট গল্প এসেছে অনেক আগে, কিন্তু অক্সফোর্ডে ছোট গল্প অন্তর্ভুক্ত হয়েছে গ্রন্থে 1933 খ্রিস্টাব্দে, কিন্তু ছোট গল্প তো এসেছে অনেক আগে, ঠিক আছে? অক্সফোর্ড গ্রন্থে অক্সফোর্ডে 1933 অন্তর্ভুক্ত হয়েছে। ছোট গল্প মানে যার মধ্যে একটা নীতি কথা থাকবে, যার মধ্যে একটা রূপকথা থাকবে, যার মধ্যে একটা ব্যঙ্গধর্মী কাহিনী থাকবে, যার মধ্যে একটা কাহিনী থাকবে যেখানে প্রকৃতি থাকবে, প্রেম থাকবে, পশু পাখিদের চরিত্র থাকবে, রূপকথা এগুলো থাকবে, পুরাণের কাহিনী থাকবে, লোক সাহিত্য থাকবে, এই বিষয়গুলো কিন্তু ছোট গল্পের মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে? এই গল্পের মধ্যে, ছোট গল্পের মধ্যে থাকবে, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু ছোট গল্পের জন্ম হয়েছে। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ছোট গল্পের আবির্ভাব হচ্ছে আমেরিকায়। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ছোট গল্পের আবির্ভাব হচ্ছে, তার আগে যেগুলো ছিল সবগুলোই নোভেল বলা যেতে পারে, রোমান্স ধর্মী রচনা বলা যেতে পারে, কিন্তু প্রথম ছোট গল্পের যে আবির্ভাব যেটা আমরা দেখছি কোথায় হচ্ছে, আমেরিকায়। কার হাত ধরে হচ্ছে? মূলত আমরা যদি বলি সার্থক ছোট গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এডগার অ্যালান পো, এই ভদ্রলোকের হাত ধরে হচ্ছে, ঠিক আছে? এডগার হবে শব্দটা, এডগার।
এই সাহিত্যিকের হাত ধরে প্রথম ছোট গল্পের সূচনা হচ্ছে, এডগার অ্যালান পো। তারপরে ন্যাথানিয়েল হথন, হারমান মেলভিল, এরা তো রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ওই এডগার অ্যালান পো, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, যদি আমরা ইংরেজি সাহিত্যে গল্প লেখক বলি তাহলে স্কটের পর আরো একজন রয়েছে যিনি হচ্ছেন কিপলিং। স্কটের পর আরো একজন রয়েছে যিনি কিন্তু ভারতকে নিয়েও লিখেছিলেন, দ্য প্লেন টেলস ফ্রম দ্য হিলস। এই গল্পটা কিপলিং এর লেখা, দ্য প্লেন টেলস অফ দ্য হিলস, কিপলিং। কিপলিং এর লেখা, ঠিক আছে। এডগার অ্যালান পো আমেরিকান একজন সাহিত্যিক, তার ছোট গল্প দেখা গেল। কিছুদিন পরে দেখা গেল যে তিনি ছোট গল্প যখন লিখছেন, স্বাভাবিকভাবে এক গল্প লিখতে লিখতে তো মানুষ ভীষণভাবে হাঁপিয়ে ওঠে, ঠিক আছে, মানে এক গল্প দেখতে দেখতেও মানে যিনি পড়ছেন তিনিও হাঁপিয়ে যাচ্ছেন, যিনি লিখছেন তার লেখার মধ্যেও একটা একঘেয়েমি চলে আসছে। তারপরে আমরা দেখছি তার সার্থক উত্তরসূরিরা কারা, অলরেডি যাদের কথা আমি পড়েছি বা আমি পড়িয়েছি, তোমাদের টেক্সটে আছে, টলস্টয় চেকভ, দেন হচ্ছে মপাসা, নেকলেস, প্যাশন, রিভেঞ্জ। এই গল্পগুলো মপাসার খুব বিখ্যাত, নেকলেস আর প্যাশন, রিভেঞ্জ। প্যাশন তারপরে হচ্ছে রিভেঞ্জ, আলাদা আলাদা দুটো গল্প। তাহলে টলস্টয়, চেকভ এবং মপাসা সার্থক ছোট গল্প তারা লিখেছিলেন। ছোট গল্পে আকৃতি প্রকৃতি এগুলো ছোট থাকে, তার চেহারা তাকে একটা স্বতন্ত্র রূপ দেওয়া যায়, সেটা কোনো বড় গল্পের ছোট করে দিলাম আমি সেটা কিন্তু করা যাবে না। যেখানে যে গল্পটা থাকবে সেই গল্পের একটা চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব হয় না অনেক সময়, যে কারণেই রবীন্দ্রনাথ বলেছেন যে ছোট গল্পে শেষ হয়েও হইল না শেষ, তাই না? তো যেখানে মূল বিষয়টা হচ্ছে যে ছোট গল্পর কথায় যে সেখানে যে শেষ করতে হবে, সেটা এমন একটা জায়গায় এসে শেষ থাকবে, মানে সেটার নিরিখে যেন একটা প্রশ্ন চিহ্ন থাকে, এটা বলা যেতে পারে। আর একটা হচ্ছে যে একটা জীবনের অনেকটা দিককে যেন সেই ছোট গল্পটা উদ্ঘাটন করতে পারে, যেন আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু আমাদের যেন কোথাও যেন সেই গল্পটা থেকে অনেক কিছু অজানা থেকে গেল। এটাই হচ্ছে ছোট গল্প। ছোট গল্পের আবার একটা ক্লাইম্যাক্সও থাকবে। উপন্যাসে যেমন আমরা দেখছি যে বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্য দিয়ে একটা অভিমুখে গিয়ে গল্পটা শেষ হচ্ছে, তো ছোট গল্প কিন্তু ওখানে একটা সঞ্চার ঘটেছে, ঠিক আছে। ছোট গল্পের সঙ্গে আমরা একাঙ্ক নাটক পড়েছিলাম, তার কিন্তু একটা মিল রয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথ তার বর্ষা যাপন কবিতায় বলেছেন যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। ঠিক আছে, এখানে ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে তিনি এই কথাটা বলে দিয়েছেন। ছোট গল্পের চরিত্রগুলো কেন্দ্রিক থাকবে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা আবর্তিত হবে, বা একটি চরিত্রকে কেন্দ্র করে পুরো ঘটনাটা আবর্তিত হবে। কিন্তু শেষে গিয়ে আমরা দেখছি নাহি বর্ণনার ছটা, মানে সেখানে কোনো বর্ণনা সেভাবে নেই, নাহি কোনো ঘটনার ঘন ঘটা, কোনো ঘটনার ঘন ঘটা নেই, নাহি তত্ত্ব, কোনো থিওরি না, উপদেশ নয়। অন্তরে অতৃপ্তির হবে, একদম শেষে গিয়ে মনে হবে যে না, একটা কিছু বোধ হয় নেই, সাঙ্গ করে মনে হবে, এবার মনে হবে যে না শেষ করে দিই, কিন্তু শেষ হয়েও হইল না শেষ। অসাধারণ ভাবে রবীন্দ্রনাথ ছোট গল্পের সংজ্ঞা দিয়ে গেছেন, এটা তো বলা এর থেকে আর মানে সহজ ভাবে বলাই যায় না। রবীন্দ্রনাথের ছোট গল্প সংজ্ঞা দেওয়ার সাথে সাথে ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এছাড়াও ছোট গল্পের শ্রেণী বিভাগগুলো গুরুত্বপূর্ণ। শ্রেণী বিভাগগুলো আমি এখানে বলেছি, যেমন ফার্স্টেই হচ্ছে যেগুলো আমি বলবো যে এখানে সবগুলো বলেছি, যেমন প্রেমমূলক যেগুলো রয়েছে, নরনারীর প্রেম, দাম্পত্য, অবৈধ প্রেম, এই সবগুলো বিষয়গুলোকে কেন্দ্র করে দ্বিধা, সংশয়, আনন্দ, বেদনা, এই সবগুলোকে নিয়েই কিন্তু প্রেমমূলক গল্প, যার মধ্যে উঠে এসেছে রবীন্দ্রনাথের শেষ রাত্রি, যেমন উঠে এসেছে প্রেমেন্দ্র মিত্রের ভগ্ন শেষ। দাঁড়াও 1 মিনিট, একটু ওয়েট করো। আচ্ছা, তারপর হচ্ছে প্রেমমূলকের মধ্যে বললাম রবীন্দ্রনাথের শেষ রাত্রি, প্রেমেন্দ্র মিত্রের ভগ্ন শেষ, মানিক বন্দ্যোপাধ্যায়ের শোরপিল, এইগুলো বিষয়, এগুলো খুব উল্লেখযোগ্য। ঠিক আছে, সামাজিকের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের
সামাজিক সমস্যা। রবীন্দ্রনাথের দেনা পাওনা সব থেকে উল্লেখযোগ্য এক রাত্রি, শরৎচন্দ্রের মহেশ, ঠিক আছে। সামাজিক গল্প এক রাত্রি খুব একটা বলতে পারি কিনা আমি জানি না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ প্রেমমূলকের মধ্যেই পড়ে এক রাত্রি। বেশি গুরুত্ব দেবে হচ্ছে দেনা পাওনা, দেবে হচ্ছে মহেশ, শরৎচন্দ্রের মহেশকে দেবে। আচ্ছা, নরেন্দ্র মিত্রের হচ্ছে রস, তারপরে সমরেশ বসুর হচ্ছে আদাব। আধুনিক কালে সমরেশ বসুর হচ্ছে আদাব। এগুলো দেখে যাবে, হ্যাঁ এইগুলো বেশি দেবে, এই উদাহরণগুলো তুলে তুলেই প্রশ্ন দেবে, এখানে এগুলোই আছে। প্রকৃতি, প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথের অতিথি, ছুটি। আচ্ছা, মনোজ বসুর হচ্ছে বনমর্মর। বন মর্মমর, ঠিক আছে কবিতা, এই গল্পটা। এগুলো বিভূতিভূষণের আছে মৌরি ফুল আর পুঁই মাচা, খুব গুরুত্বপূর্ণ। অতি প্রাকৃতের মধ্যে নিশীথে, ক্ষুদিত পাষাণে তো অসংখ্য, কঙ্কাল। তারপরে হচ্ছে এবার রবীন্দ্রনাথ থেকে সরে এসে যদি বলি তাহলে বিভূতিভূষণের হাসি আর অভিশপ্ত। অতি প্রাকৃতিক, অতি প্রাকৃত হচ্ছে বিভূতিভূষণের হাসি আর অভিশপ্ত। অচিন্ত কুমার সেনগুপ্তের হচ্ছে ছায়া। অচিন্ত কুমার সেনগুপ্তের হচ্ছে ছায়া। হাস্যরসাত্মক গল্প রয়েছে প্রভাত কুমারের রসময়ী রসিকতা, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ওরা ও আমরা, রাজশেখর বসু চিকিৎসা সংকট, সঞ্জীব চট্টোপাধ্যায়েরটা সোফা কাম বেড, ঠিক আছে এইগুলো। তাহলে এই বিষয়গুলো এখানে তো দিয়েছি। রাজনৈতিক, রাজনৈতিক গল্প এখানে আরেকটা উল্লেখ করো, রবীন্দ্রনাথের মেঘ ও রৌদ্র, ভিভিআই, পিএসসি তে আছে, প্রিয়াঙ্কাদের মনে পড়ছে, আরাত্রিকা। এগুলো দেখবে। উদ্ভট গল্প, ওটা হুম। আচ্ছা, উদ্ভট গল্পের মধ্যে রাজশেখর বসুর হচ্ছে, সত্যজিৎ রায়ের আছে অঙ্কসার, এটা অঙ্ক স্যার হবে, এটা অঙ্ক স্যার। আচ্ছা, আর রাজশেখর বসুর হচ্ছে গগন চটি, রাজশেখর বসুর হচ্ছে গগন চটি। তারপরে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে ভগবতীর পলায়ন। আর একটা বিখ্যাত গল্প আছে যেটা ইংরেজি সাহিত্যের গল্প, লিখে নাও, এইচ.জি. ওয়েলস। এইচ.জি. ওয়েলস এর লেখা গল্পটা হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান। দ্য ইনভিজিবল ম্যান, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ ইনভিজিবল। ইনভিজিবল ম্যান, ওকে। গোয়েন্দা গল্প তো ফেলুদা। আচ্ছা, বিজ্ঞান নির্ভর হচ্ছে প্রেমেন্দ্র মিত্রর শয়তানের দ্বীপ, সুব্রত, এই সরি সুবোধ ঘোষের হচ্ছে শক থেরাপি বলে একটা গল্প রয়েছে, শক থেরাপি। বনফুলের তিলোত্তমা, গার্হস্থ পারিবারিক জীবন। রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী, শাস্তি। শরৎচন্দ্রের মামলার ফল। মনস্তাত্ত্বিক তো জগদীশ গুপ্তের পয়োমুখম, রবীন্দ্রনাথের পোস্টমাস্টার, শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ, টোপ, টোপ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ, এইগুলো, এগুলো দেখো। শরদিন্দুর ব্যোমকেশ বক্সী হচ্ছে গোয়েন্দা গল্প, সত্যজিৎ রায়ের ফেলুদা হচ্ছে গোয়েন্দা গল্প। এছাড়া হচ্ছে আর্থার কোনান ডয়েলের লেখা, কোনান ডয়েল এদের লেখা আছে, এগুলো ভালো করে দেখবে, এগুলো আসবে ভালো করে। ছোট গল্পের ভাষা রীতি, সহজ সরল ভাষায় লেখা।
ছোট গল্পের উপন্যাসের মধ্যে তফাৎ কোথায়? উপন্যাস তো অনেকটা বড় পরিসরে হয়, উপন্যাসে বর্ণনাটা বেশি করে প্রাধান্য পায়, ছোট গল্পে বর্ণনা বেশি নয়। ছোট গল্পের মধ্যে অত বেশি চরিত্রের পরম্পরা বা চরিত্রের মধ্যে যে অন্তর্দৃষ্টি বা দ্বন্দ্ব সেগুলো বেশি থাকে না, যেটা উপন্যাসের মধ্যে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। মানব চরিত্রের যে জটিল বিষয়গুলো, এগুলো উপন্যাসের মধ্যে থাকে। ছোট গল্প একটা ইমপ্রেশনিস্ট রূপ যেটাকে বলা হয়, যেটা হচ্ছে যার মধ্যে সাধারণত আমরা একটা মাত্র প্লট দেখি, অসংখ্য চরিত্র দেখি না, অল্প চরিত্র দেখি। এইগুলো হলো ছোট গল্পের বিষয়। আচ্ছা, লে হোরলা কার লেখা? লে হোরলা কার লেখা? পড়িয়েছি, বলো দেখি। কার লেখা? মপাসাল লেখা? সব ভুলে গেছে। আমার যতটুকু মনে পড়ছে, উপন্যাস, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, এই অবধি আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, আর বোধহয় মনস্তাত্ত্বিক, আঞ্চলিক, এগুলো একটু বলে দিই। সবাই প্লিজ পড়ো, হ্যাঁ, নইলে খুব মুশকিল হয়ে যাবে। অনেক বড় সিলেবাস। আচ্ছা, উপন্যাসের কথায় আসি। ফার্স্ট যেটা বলবো, রোমান্স ধর্মী উপন্যাস। রোমান্স ধর্মী উপন্যাস, নোভেল, উপন্যাস, রোমান্স। রোমান্সটাই শুধুমাত্র একটা মূল বিষয় হতে পারে না, বাস্তব নির্ভর হতে পারে, হতে হবে। সমকালীন সমাজে পারিবারিক জীবনের যে বিশ্বাসযোগ্যতা, এগুলো থাকতে হবে। রোমান্স কিন্তু অতীতকে পুনরুদ্ধার করে আনতে হবে। রোমান্সের মূল বিষয়বস্তুই হচ্ছে কবিত্ব, কবিত্বের কল্পনা। ঠিক আছে, মানে লেখকের কল্পনা এখানে প্রধান। কাহিনী তো একটা থাকবেই, লেখকের কল্পনা থাকবে, রোমান্স থাকবে, কিন্তু সেটা একমাত্র মূল বিষয়বস্তু হতে পারে না। রোমান্স ধর্মী উপন্যাসে লেখকের কল্পনা যখনই রোমান্সের সঙ্গে, বাস্তবের সঙ্গে, কি বলবো, বাস্তবের সঙ্গে যখন মিলিত হবে, তখন সেটাকে আমরা বলবো জীবনমুখিতা। যখন মানে মুখিনতা, এই বিষয়গুলো যখন মিলিত হবে, তখনই আমরা সেগুলোকে বলবো কিন্তু রোমান্স ধর্মী উপন্যাস। ঠিক আছে, কিভাবে বলতে পারি? দুর্গেশ নন্দিনীকে বলতে পারি, ঐতিহাসিক চরিত্র আছে বটে, কিন্তু তার আদলে একটা রোমান্টিক উপন্যাস, যেখানে মানসিংহ, জগৎ সিংহ, এগুলো যেমন ঐতিহাসিক চরিত্র, পাশাপাশি আবার কিন্তু এই যেগুলো আমাদের যে কল্পনার যে চরিত্র, সেগুলোও কিন্তু উঠে এসেছে। আচ্ছা, যেমন দুর্গেশ নন্দিনীতে যেমন তিলোত্তমা, আয়েশা, এই যে চরিত্রগুলো। ঠিক আছে, কপালকুণ্ডলা খুবই গুরুত্বপূর্ণ, সার্থক রোমান্স, বঙ্কিমচন্দ্রের সার্থক রোমান্স কপালকুণ্ডলা। সেই যে প্রকৃতি চেতনা, কপালকুণ্ডলার যে পটভূমি, যে রোমান্স, যে দৃষ্টিভঙ্গি, কবির যে কবি কল্পনা, মানে ঔপন্যাসিক বঙ্কিমের যে কবি কল্পনা, সেটা যেন কোথাও উঠে এসেছে। মানে গঙ্গার এত সুন্দর দৃশ্যের বর্ণনা বোধহয় কোথাও যেন এই কপালকুণ্ডলার মধ্যে দিয়েই আমরা পাই। আবার কোথাও আমরা দেখছি যে কাপালিকের মানে সমুদ্র তীরের মধ্য দিয়ে, এগুলো যে বর্ণনাগুলো রয়েছে না, অসম্ভব সুন্দর। কাপালিক যখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে খুঁজে বেড়াচ্ছে, সেখানে বঙ্কিমচন্দ্র যে বর্ণনাগুলো দিয়েছেন, অসাধারণ। এই কারণেই তো এটা সার্থক রোমান্স, আত্মজীবনীমূলক উপন্যাস। তাহলে ঐতিহাসিক রোমান্সের কথা কোনগুলো বলতে পারি? কপালকুণ্ডলা আর দুর্গেশ নন্দিনীকে বলতে পারি
রোমান্স, কাব্যিক রোমান্স, ঠিক আছে। আত্মজীবনীমূলক উপন্যাস কোনগুলোকে বলবো? লেখক যখন তার জীবনের অভিজ্ঞতাকে লিখছেন, তার জীবনের কাহিনী তো তিনি লিখছেনই, কিন্তু শুধুমাত্র কি তার জীবনের কথা তিনি লিখে যাওয়াটাই আত্মজীবনীমূলক উপন্যাস? একদমই নয়। তার অতীতের স্মৃতি নিয়ে তিনি লিখছেন, তার তার জীবনের হারানো দিনের অভিজ্ঞতাকে নিয়ে লিখছেন, এগুলো নিয়ে যখন তিনি লিখছেন সেটা হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস, ঠিক আছে। যেমন ইংরেজিতে ডেভিড ডিকেন্সের ডেভিড কপারফিল্ড যে বিখ্যাত উপন্যাস রয়েছে, ঠিক আছে, এইগুলো। বাংলায় শরৎচন্দ্রের শ্রীকান্ত, সতীনাথ ভাদুরীর জাগরী, বিভূতিভূষণের পথের পাঁচালী, এইগুলো হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। শুধুমাত্র ডায়েরি লেখা নয়, ঘটনা, চরিত্র, জীবনে তার যত মানুষের সঙ্গে তিনি তার জীবনে পরিচিত হয়েছেন সেই সমস্ত মানুষের চরিত্রগুলোকে তুলে ধরেছেন, তাদের চরিত্রের বর্ণনা দিয়েছেন, কিভাবে তিনি যেখানে যেখানে গেছেন সেই পরিবেশের বর্ণনা দিয়েছেন, সেটাই কিন্তু আত্মজীবনীমূলক উপন্যাস, অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। আমি কিন্তু নামগুলো বললাম। ইংরেজিতে ডিকেন্সের ডেভিড কপারফিল্ড, শরৎচন্দ্রের শ্রীকান্ত, সতীনাথ ভাদুরীর জাগরী, এইগুলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে পথের পাঁচালী, বিখ্যাত সমস্ত কি বলবো আত্মজীবনীমূলক উপন্যাস। আঞ্চলিক উপন্যাস এই যে রয়েছে, একটা বিশেষ অঞ্চলের কথা এখানে আছে একদম, কিন্তু সেই অঞ্চলের মানুষের মূল্যবোধ, সেখানকার যে লৌকিক সংস্কৃতি, এই বিষয়গুলো উঠে এসেছে, প্রাকৃতিক, সামাজিক, যে মানবিক বাস্তবতা, এই জায়গাগুলো কিন্তু উঠে এসেছে, ঠিক আছে। এগুলো কিন্তু আঞ্চলিক উপন্যাসের মূল বিষয়বস্তু। রিজিওনাল নোভেল, রিজিওনাল নোভেল যেমন সার্থক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস, ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, তারাশঙ্করের হচ্ছে ধাত্রী দেবতা, হাঁসুলি বাঁকের উপকথা, মানে সব থেকে উল্লেখযোগ্য হাঁসুলি বাঁকের উপকথা, ঠিক আছে। ধাত্রী দেবতা কবি, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। আর একটা বিখ্যাত উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, অদ্বৈত মল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম, সমরেশ বসুর গঙ্গা, এগুলো। প্রফুল্ল রায়ের হচ্ছে পূর্ব পার্বতী, প্রফুল্ল রায়ের হচ্ছে পূর্ব পার্বতী, এই নামটা যেমন তোমরা জানো না, বলে দিই। নামগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। পদ্মা নদীর মাঝি একটা আঞ্চলিকতা আছে, কিন্তু আঞ্চলিকতার উপর দিয়েও, আধারেও যেটা গড়ে উঠেছে, যেখানে পদ্মা নদীর মাঝিদের যে যন্ত্রণা, যে দারিদ্র, যে লাঞ্ছিত হয়েছে তারা, তাদের যে বেদনা, সেগুলো কিন্তু ওই জলের সম্মোহনেই কিন্তু অতি, মানে কি বলবো, সেই গতিটা যেন উপন্যাসকে একটা আলাদা রূপ দিয়েছে, যেখানে নদীর জলের মধ্যেই মাঝি মাল্লারা এগিয়ে চলেছে, তাদের জীবন, তাদের যে জীবন জীবিকা, এই দুটোই নির্বাহ হচ্ছে, এই পুরো বিষয়টা কিন্তু কাহিনীর মূল বিষয়বস্তু। এই কারণেই কিন্তু পদ্মা নদীর মাঝি উল্লেখযোগ্য। কুবের, ধনঞ্জয়, চরিত্রগুলো মনে পড়ছে, গণেশ, এদের যে জীবন ধারা, সেটাই কিন্তু পদ্মা নদীর মাঝির প্রধান। এবং গঙ্গা, এই যে নদীর মধ্যে যে তাদের মানে বসতি, তারা যে কিভাবে কিভাবে তারা জীবিকাকে নির্বাহ করছে, এত কষ্ট, এত দারিদ্র তাদের জীবনের, সেই বিষয়গুলো, তার মধ্যে সংকীর্ণতা, সামাজিক সংকীর্ণতা, এগুলো উঠে এসেছে, এগুলো উপন্যাসটাকে রূপদান করেছে। ঐতিহাসিক উপন্যাস বলেছি, আরো একবার ওটাকে আমি শেয়ার করে দেবো, ওটা একটু দেখে নেবে। কাব্যধর্মী উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস যেখানে চরিত্র নির্মাণ, প্লট, আখ্যান, এই সবগুলোই কি হচ্ছে না কাব্যের আধারে নির্মিত হচ্ছে, যেখানে আমরা যাকে কাব্যধর্মী উপন্যাস আর রোমান্স, ইংরেজিতে রোমান্স, এই দুটো কিন্তু প্রায় কাছাকাছি, ঠিক আছে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা কিন্তু এই শ্রেণীর অন্তর্গত। আরেকটা বিখ্যাত যেটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতা, এখানে বলবো না, কাব্যধর্মী উপন্যাসের মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতা, একটু লিখে নাও এটা।
এগুলো গুরুত্বপূর্ণ। কাব্যধর্মী উপন্যাস রবীন্দ্রনাথের পরেও কিন্তু লিখেছেন। রবীন্দ্রনাথ একা যে লিখেছেন না, মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য খুব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তারপরে যদি আমি একটু পরে যাই, বুদ্ধদেব বসুর হচ্ছে একদা তুমি প্রিয়ে বা বাসর ঘর থেকে, এটা শ্রেষ্ঠ উপন্যাস, ঠিক আছে। তারপরে হচ্ছে তিথি ডোর, মানে যেদিন ফুটলো কমল, এগুলো থেকে বুদ্ধদেব বসুর কাব্যধর্মী উপন্যাস প্রচুর রয়েছে। যেদিন ফুটলো কমল, একদা তুমি প্রিয়ে ও বাসর ঘর, শ্রেষ্ঠ, তিথি ডোর, এগুলো সব। কারা উপন্যাস জানো? কারা উপন্যাস হচ্ছে কারা জীবন, আমাদের যারা বন্দী থাকে তাদের জেলখানার নিয়ম কানুন, শাসন প্রণালী, সেখানকার কর্মচারী তারা কিভাবে প্রশাসন চালায়, এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু কারা উপন্যাস লেখা হয়েছে। এখানে চোর ডাকাত খুনি মানে তাদের জীবন যে অন্ধকারে মানে তলিয়ে গেছে এমনটা নয়, তাদের জীবনেও যে একটা বিচিত্র জগৎ রয়েছে, সেখান থেকে তারা কিভাবে আশার আলো দেখতে পায়, এগুলো নিয়েই কিন্তু কারা উপন্যাস লেখা হয়েছে। কারা উপন্যাস সম্পর্কে স্বয়ং শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখে গেছেন। তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস পাষাণপুরী, তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস কারা উপন্যাস হচ্ছে পাষাণপুরী। জেলের বর্ণনা রয়েছে, পড়ে দেখো। সতীনাথ ভাদুরী জাগরীও আছে। গোয়েন্দা প্রধান অনেক উপন্যাস রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। শার্লক হোমস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, ব্যোমকেশ বক্সী, মানে অনেকটাই বিস্তৃত, এগুলো অনেকটা গল্প জুড়ে রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে চেতনা প্রবাহমূলক উপন্যাস। গথিক আছে চেতনা প্রবাহমূলক উপন্যাস, যেখানে আমাদের মনের অবচেতন স্তরে মনস্তত্ত্ব আলাদা, আর আমরা উপরে একরকম ভাবছি আর মনের আমাদের অবচেতন স্তরে আমরা অন্যরকম ভাবছি, সেটা হচ্ছে আমাদের চেতনা প্রবাহ নিয়ে লেখা, ঠিক আছে। যেমন ডরোথি রিচার্ডসন, বিখ্যাত লেখক ডরোথি রিচার্ডসন, তার হচ্ছে পয়েন্টেড রুপস হচ্ছে চেতনা প্রবাহমূলক উপন্যাস। ডরোথির পয়েন্টেড রুপস। আচ্ছা, বাংলা সাহিত্যে রজনী, কৃষ্ণকান্তের উইল, এগুলোকে যদি মনস্তত্ত্বমূলক উপন্যাস বলি, তাহলে চেতনা প্রবাহ রীতির উপন্যাস বলবো সতীনাথ ভাদুরী জাগরীকে। 1945 সতীনাথ ভাদুরী জাগরী। তার কারণ ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে এখানে চরিত্রগুলোর চেতনা, তার আবেগ অনুভূতি, মানে চরিত্রগুলোর যে অন্তর যে দ্বন্দ্ব, সেটাকে যে তুলে ধরা হয়েছে, এটা কিন্তু এই বিষয়গুলো কিন্তু চেতনা প্রবাহমূলক উপন্যাসেরই কিন্তু বিষয়বস্তু, ঠিক আছে। ম্যাম, পুতুল নাচের ইতিকথা তাহলে কোনটার মধ্যে যাবে? মনস্তত্ত্বমূলক উপন্যাসের মধ্যে যাবে পুতুল নাচের ইতিকথা। কারণ ওখানে চেতনা প্রবাহ সেভাবে আমরা বলতে পারি না। সতীনাথ ভাদুরীর সব থেকে বিখ্যাত হচ্ছে ওই জাগরী, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ মনস্তত্ত্ব আর তোমার কি বলে চেতনা প্রবাহ, এই দুটো কিন্তু এক নয়। যেমন বুদ্ধদেব বসুর লাল মেঘ, যেমন গোপাল হালদারের একদা, যেমন ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনটা জানো তো? ওই যে অন্তঃশীলা, আবর্ত আর হচ্ছে মোহনা, এগুলো আবার কিন্তু চেতনা প্রবাহর অনুসরণেই লেখা হচ্ছে। আচ্ছা, পত্র উপন্যাস। চেতনা প্রবাহ বলতে কি বাইরে থেকে কোনো উদ্দীপনা কাজ করবে? হ্যাঁ, মানে মনস্তত্ত্ব মানে তার অন্তর্দ্বন্দ্বটা বেশি করে চলছে মনস্তত্ত্বতে, ঠিক আছে, ভিতরের দ্বন্দ্বটা, মনস্তাত্ত্বিক বিষয়গুলো। কিন্তু চেতনা প্রবাহতে তার বাইরে একরকম বিষয় চলছে, মনের ভিতরে আরেক রকম বিষয় চলছে, সেটা হচ্ছে তার চেতনা প্রবাহ। বোঝা গেল?
হ্যাঁ ম্যাম বুঝেছি। কারণ বঙ্কিমচন্দ্রের রজনী, কৃষ্ণকান্তের উইল, এই দুটো মনস্তত্ত্বমূলক উপন্যাস, এদের কিন্তু ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলেছে এবং সেটাই তারা করেছে। কিন্তু আমরা আবার চোখের বালিতে, ঘরে বাইরেতে দেখছি মানে মনের ওপরে একরকম বিনোদিনীকে, ভিতরে একরকম বিমলাকে আমরা দেখছি, উপরে একরকম ভিতরে একরকম, মানে নিখিলের সন্দীপের যে ত্রিকোণ সম্পর্ক এই তিনজনের, বিমলার, সেখানে কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। তারা চাইছে এক জিনিস কিন্তু তারা প্রকাশ করতে পারছে না, সেই কারণেই এটা চেতনা প্রবাহমূলক উপন্যাস। আর হচ্ছে ম্যাম চোখের বালি তো মনস্তাত্ত্বিক তো? কোনটা? চোখের বালি। হুম হুম হুম। মনস্তাত্ত্বিক উপন্যাসটাই আধুনিক কালে কিছুটা তার সঙ্গে মনস্তত্ত্ব, কিছুটা তার সঙ্গে দর্শন, বিজ্ঞান, এই বিষয়গুলো যুক্ত হয়েছে বলেই সেগুলো তখন চেতনা প্রবাহতে রূপ নিয়েছে। ঠিক আছে, মানে আমরা যদি আদি পর্বটাকে মনস্তাত্ত্বিক বলি, দেন তার নেক্সট পর্বটাকে আমরা চেতনা প্রবাহ বলবো, পার্ট 2 ভার্সন। ঠিক আছে, একটু যেন বিবর্তন হয়েছে, কোথাও যেন আরেকটু অভিযোজিত, একটু এগিয়ে গেছে এরকম। আচ্ছা, পত্রোপন্যাস, পত্রোপন্যাস, বিখ্যাত পত্রোপন্যাস হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসন বিখ্যাত পত্রোপন্যাসের স্রষ্টা। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে পামেলা 1740, ভিভিআই। স্যামুয়েল রিচার্ডসন তিনি হচ্ছেন বিখ্যাত পত্রোপন্যাসের মানে আর কি সৃষ্টিকর্তা, এবং তার লেখা বিখ্যাত উপন্যাসটি হচ্ছে পামেলা 1740। সুইনবার্নসের আছে লাভস ক্রস কারেন্টস, লাভস ক্রস কারেন্টস। বাংলা সাহিত্যে সেভাবে পত্র উপন্যাস ব্যবহার করা হয়নি, শুধুমাত্র বেশ কিছু উপন্যাসে পত্র, পত্রের আঙ্গিকটা ব্যবহার করা হয়েছে, যেমন দুর্গেশ নন্দিনীতে প্রথম খণ্ডে রয়েছে, যেমন প্রচুর চিঠি রয়েছে, বিষবৃক্ষতে পত্রের ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই কারণে, কিন্তু সেভাবে আলাদা করে পত্র উপন্যাস লেখা হয়নি। পত্র উপন্যাস মনস্তত্ত্বমূলকটা বলেছি। আর থাকলো পরে তোমার কি বলে পিকারেস্ক নভেল যেটাকে বলা হয়। পিকারেস্ক হচ্ছে এই শব্দটা পিকারো থেকে এসেছে, একটা স্প্যানিশ শব্দ, স্প্যানিশ শব্দ থেকে এটা এসেছে। ঠিক আছে, পিকারেস্ক। সপ্তদশ শতকে প্রথম, যেগুলোর বাংলা সাহিত্যে আমরা খুব একটা দেখতে পাই না, একটা আছে মনোজ বসুর নিশি কুটুম্ব, লিখে নাও, মনোজ বসুর নিশি কুটুম্ব হচ্ছে পিকারেস্ক জাতীয় রচনা। সাধারণত এটা সামাজিক সমস্যা, সামাজিক সমস্যাকে ব্যঙ্গ করে রচনা করা হয় পিকারেস্ক। রাজনৈতিক উপন্যাসটা পড়বে। ম্যাম মনোজ বসুর গ্রন্থের নামটা বলুন। নিশি কুটুম্ব, কুটুম্ব, হ্যাঁ নিশি কুটুম্ব। নিশি কুটুম্ব, মনোজ বসু। আমি ইনিশিয়ালি তো দেখো, আমাকে তো আগে সিলেবাসটা দেখতে হবে, তো মানে সিলেবাসটা যেহেতু শেষ, আমি পড়িয়ে দিলাম পুরোটা। সবসময় তো পার্টিকুলার হলে এরকমই ভালো হয় যে একদিনেই একটা টপিক আলোচনা করি, শুধুমাত্র উপন্যাসটাই আলোচনা করি, অবশ্যই সেটা দরকার। তোমরা তবু পড়ো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমি ফার্দার আবার বলে দেবো শেষ দিকে, সেটা আগস্ট মাসে। আগে একটু সিলেবাসটা আগে এগিয়ে নিই, কারোর কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে। মহাকাব্যিক উপন্যাস রয়েছে, ডায়েরি ধর্মী উপন্যাস রয়েছে। ডায়েরি ধর্মীর মধ্যে যেমন রবীন্দ্রনাথের চতুরঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মহাকাব্যিকের মধ্যে কোনটা হবে মহাকাব্যিক উপন্যাস একটু শুনি। এই দেখো, সব ভুলে গেলে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। মহাকাব্যিক ঠিক নয়, গোড়া গোড়া, রবীন্দ্রনাথের গোড়া। রাজনৈতিক উপন্যাস কি হবে? উদাহরণ একটু মনে করো, পড়িয়েছি। মহাশ্বেতা দেবীর 1084। ম্যাম জাগরীয় তো হবে। হ্যাঁ, জাগরীয় হবে। মহাশ্বেতা দেবীর 1084 মা হবে আধুনিক কালের। রূপক উপন্যাস। রূপক উপন্যাস হচ্ছে লোকনাথ ভট্টাচার্যের বাবুঘাটের কুমারী মাছ, বিমল করের যদুবংশ, এইগুলো। রূপক উপন্যাস কাকে বলা হয়? যে বাস্তবের বিষয়গুলি রয়েছে উপন্যাসের মধ্যে, নাগরিক সভ্যতা, ক্রমবিকাশ, এগুলো রয়েছে, ঠিক আছে। এছাড়া আছে রমাপদ চৌধুরীর হৃদয়, রমাপদ চৌধুরীর হৃদয়, এগুলো রূপক উপন্যাস। কিন্তু এই রোমান্স থেকে যখন সেটা বাস্তবের মাটিতে তার যে রূপান্তর ঘটেছে, এই যে বিষয়বস্তুগুলো যে উপন্যাসে দেখা যায়, যাকে অ্যালেগরিক্যাল নভেল বা রূপক উপন্যাস বলা হয়। উদাহরণ রমাপদ চৌধুরীর হৃদয়, মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য কিছুটা, বিমল করের যদুবংশ, এইগুলো। আচ্ছা, কল্পবিজ্ঞান ধর্মী উপন্যাস কোনগুলো? সায়েন্স ফিকশন। প্রফেসর শঙ্কু, ঠিক আছে, এগুলো করো আপাতত, তারপর আবার বলে দেব। আচ্ছা, এবারে আসি প্রবন্ধতে। প্রবন্ধ কি আছে? প্রবন্ধে কিছু উল্লেখ করেছে? টেক্সটটা একবার সিলেবাসটা দেখি। প্রবন্ধে হচ্ছে বলেছে যে প্রবন্ধের ক্ষেত্রে বলছে যে না, প্রবন্ধের ক্ষেত্রেও কিছু বলেনি, শুধু রূপ বৈচিত্র্য বলে দিয়েছে। আমার যেন কোথাও মনে হচ্ছিল যে এগুলো আমার জানি না, আমি একবার দেখে নিতে হবে, মনে নেই। মাদ্রাসাতে যখন পড়িয়েছিলাম আমার মনে হয় মাদ্রাসাতে উল্লেখ করে দিয়েছিল না? প্রবন্ধ ব্যক্তিগত আর বস্তুগত এরকম আছে। প্রবাবলি আমি ওখানে তো আমার মনে হচ্ছে আমার উল্লেখ করে দিয়েছিল, এবারে এদের এখানে কিছুই উল্লেখ করেনি, আর দায়ের সারা সবকিছু ছিল। রম্য রচনা রয়েছে, প্রবন্ধ, ঠিক আছে, প্রবন্ধ মানে অ্যাকচুয়ালি ওগুলো ওর ভাগের, মানে ভাগ না হলে ওগুলো একই বিষয়বস্তুর মধ্য দিয়েই যায়। আচ্ছা, প্রবন্ধ যেটাকে আমরা বলে থাকি এসে, যার মধ্যে যে প্রথম মাইকেল দে মন্টেগনি, যিনি তার এসে ইজ গ্রন্থে প্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন, তখন তার বানানটা ছিল ই ডাবল এস এ আই, তখন তার স্পেলিংটা ছিল ই ডাবল এস এ আই। এনার নামটা হচ্ছে ষোড়শ শতকে ফরাসি লেখক। ফরাসি লেখক মাইকেল দা মন্টেগনি। ইনি হচ্ছেন প্রথম এই এসে শব্দটি ব্যবহার করেন, ঠিক আছে, এনার কাছ থেকে এসেছে। তো প্রবন্ধকে তো ইংরাজি ভাষায় প্রচলন করলেন কে?
ফ্রান্সিস বেকন প্রথম, আমরা এটা তো ফরাসি ভাষাতে ছিল, আমরা তো সাধারণত ফরাসি থেকে খুব বেশি প্রভাবিত হই না, আমরা ইংরাজি থেকে বেশি প্রভাবিত হই। তো ফ্রান্সিস বেকন যিনি প্রথম ইংরাজি ভাষাতে এই গদ্য চর্চা করেছিলেন। তো প্রাচীনকালে গ্রিস এবং রোম এই দুটো জায়গায় বেশি এটা মানে প্রচলন ঘটে। পরবর্তীকালে অ্যাকচুয়ালি প্রবন্ধ শব্দটির অর্থ কি? প্রবন্ধ শব্দটি হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন, কিন্তু তার আরো একটা অর্থ আছে, যেটা হলো উপায় বা ব্যবস্থা। উপায় বা ব্যবস্থা, যেটাকে আমরা বলে থাকি প্রকৃষ্ট রূপে বন্ধন। তিনটে অর্থ রয়েছে প্রবন্ধ কথাটা। এটা গেল প্রবন্ধ। প্রবন্ধতে একটা ভাবগম্ভীর বিষয় রয়েছে, প্রবন্ধতে একটা যুক্তি নিষ্ঠা রয়েছে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা রয়েছে। শুধু গদ্য রচনা হলেই চলবে না, যুক্তি রয়েছে, বিজ্ঞান রয়েছে, যেখানে কল্পনার স্থান নেই, আবেগের প্রয়োগ ওইভাবে ঘটে না। আচ্ছা, তত্ত্ব বা তথ্যের সমাহার রয়েছে, মানে থিওরি আর ইনফরমেশন, এই দুটো দুটো আলাদা বিষয়। ভাষা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আছে, নিরপেক্ষতা প্রয়োজন আছে। কোনো কিছুর উপরে আমি ইচ্ছা করলেই কোনো কিছুর প্রতি পক্ষপাত দুষ্ট হতে পারি না, বৈজ্ঞানিক তথ্য প্রয়োগ করতে হবে, এই বিষয়গুলো রয়েছে। তো এগুলো হলো প্রবন্ধর মূল বিষয়বস্তু। প্রবন্ধকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ, তন্ময় বা আনুষ্ঠানিক প্রবন্ধ, যেটাকে ফর্মাল এসে বলা হয়। আরেকটাকে ব্যক্তিনিষ্ঠ বা ভাবপ্রধান এসে বলা হয়, প্রবন্ধ বলা হয়। তাহলে একটা বস্তুনিষ্ঠ, একটা ব্যক্তিনিষ্ঠ, একটা হচ্ছে তন্ময়, একটা হচ্ছে মন্ময়, অর্থাৎ একটা আনুষ্ঠানিক প্রবন্ধ আর একটা হচ্ছে ভাবপ্রধান। আচ্ছা, যেমন বস্তুনিষ্ঠ যেটা, সেখানে বিষয়বস্তুর প্রাধান্য থাকে, সেখানে বুদ্ধির প্রাধান্য থাকে, জ্ঞানের প্রাধান্য থাকে, এইগুলোর প্রাধান্য থাকে, ঠিক আছে। যেমন আমরা যেমন তত্ত্ববোধিনী এবং বঙ্গদর্শনে একের পর এক প্রবন্ধ বেরিয়েছে, যেগুলো হচ্ছে মূলত এই বস্তুনিষ্ঠ, যেমন পদার্থবিদ্যা, বিজ্ঞান রহস্য তোমাদের চেনা, জিজ্ঞাসা, বিচিত্র জগৎ, এইগুলো এগুলো হচ্ছে সব বস্তুনিষ্ঠ প্রবন্ধ, যেখানে বিষয়বস্তুর প্রাধান্য রয়েছে। আবার ব্যক্তি চিন্তা মানে যেখানে যুক্তি বিশ্লেষণ রয়েছে, হৃদয়ের আবেগ রয়েছে। মানে আমরা যেটা বলছি যে বস্তুনিষ্ঠতে সাধারণত আবেগটা বেশি থাকে না, কিন্তু এখানে অনুভূতি এবং আবেগের প্রাধান্য থাকে এই জায়গাগুলোতে। সেটা হলো ব্যক্তিনিষ্ঠ যে প্রবন্ধগুলো রয়েছে, মন্ময় যে প্রবন্ধগুলো রয়েছে, সেখানে লেখকের হৃদয় আবেগ এইগুলোর প্রাধান্য থাকবে, অনুভূতি যেটা মর্মস্পর্শী থাকবে, এগুলো লিখতে গিয়ে লিখছেন। ভাবটা এখানে অত বেশি গুরুত্ব, মানে যুক্তিশীলতাটা এখানে অত বেশি গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। বস্তুনিষ্ঠ প্রবন্ধ যেগুলো রয়েছে, বস্তুনিষ্ঠ প্রবন্ধ যার মধ্যে আলোচনাধর্মী প্রবন্ধ রয়েছে, যেমন বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ, লোকশিক্ষা, এইগুলো রয়েছে। আবার বৈজ্ঞানিক প্রবন্ধ রয়েছে, যেমন জগদীশ চন্দ্র বসুর অব্যক্ত, এটা গুরুত্বপূর্ণ বস্তুনিষ্ঠ প্রবন্ধ। ঐতিহাসিক প্রবন্ধ রয়েছে, বঙ্কিমের বাঙালির ইতিহাস রয়েছে, ভূদেব মুখোপাধ্যায়ের পুরাবৃত্ত সার রয়েছে। রাজনৈতিক প্রবন্ধ রয়েছে, সাম্য, বঙ্কিমের সাম্য রয়েছে। এগুলো সব বস্তুনিষ্ঠ। যেমন জীবনীমূলক প্রবন্ধ রয়েছে, জীবনীমূলক কোনটা? রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, VVI। তারপরে বঙ্কিমচন্দ্রের দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী, দীনবন্ধু মিত্রের কথা নিয়ে তিনি লিখেছিলেন। এটা আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে বঙ্কিমচন্দ্রের সঙ্গে দীনবন্ধু মিত্রের কিন্তু একটা সখ্যতা গড়ে ওঠে, ঠিক আছে, বন্ধুত্ব গড়ে উঠেছিল। প্রবাবলি বিষবৃক্ষ উপন্যাস লেখার সময়, বলেছিলাম এটা। সামাজিক প্রবন্ধ যেগুলো আছে, ভূদেব মুখোপাধ্যায়ের সামাজিক প্রবন্ধ, তারপরে আমাদের বিদ্যাসাগরের রয়েছে প্রচুর, ওই যে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, এইগুলো, বা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এইগুলো।
সভ্যতার সংকট, রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ সভ্যতার সংকট। বস্তুনিষ্ঠ প্রবন্ধ, বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক। এটা বস্তুনিষ্ঠ। আর ব্যক্তিনিষ্ঠর মধ্যে কোনগুলো পড়বে? ব্যক্তিনিষ্ঠ মানে আমি তো বলেছি যেখানে যুক্তি তর্ককে যেখানে কি বলবো, তার থেকেও বেশি করে যেখানে লেখকের নিজের হৃদয়, আবেগ, অনুভূতি এগুলো প্রাধান্য পেয়েছে। যেমন ব্যক্তিনিষ্ঠ একটা বলো দেখি নাম। ব্যক্তির নাম দিয়েই আছে। কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর, একদম ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কমলাকান্তের দপ্তর, বঙ্গদর্শন পত্রিকায় বেরিয়েছিল যেটা। তারপরে এর প্রত্যেকটা কমলাকান্তের লেখাগুলো, আমার মন একা, আমার দুর্গোৎসব, এগুলো সবগুলোতেই রয়েছে ব্যক্তিনিষ্ঠ। মুচিরাম গুড়ের জীবন চরিত। হবে। তারপরে আহ তারপরে হচ্ছে যেমন এগুলোই বেশি গুরুত্বপূর্ণ, মানে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ সাধারণত কমই আছে, বস্তুনিষ্ঠটাই বেশি। ব্যক্তিনিষ্ঠর মধ্যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির কথা রয়েছে, যদিও জীবন স্মৃতিটা ব্যক্তিনিষ্ঠ বলবো না, কিন্তু মানে আত্মজীবনীমূলক যে প্রবন্ধগুলো হয় বস্তুনিষ্ঠর মধ্যেই বলবো, বা জীবনীমূলক যে প্রবন্ধগুলো হয় সেইগুলোই বলবো। আচ্ছা, প্রথম যে ইংরেজ প্রাবন্ধিক যিনি চার্লস ল্যাম্ব, এসে অফ এলিয়া আর কি, ঠিক আছে, এলিয়া। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা বলতে পারো, সেটা হচ্ছে লোক রহস্য, বঙ্কিমের লোক রহস্য হবে, বঙ্কিমের লোক রহস্য আর কমলাকান্তের দপ্তর, এই দুটো হবে। আর রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ হবে। এগুলো হচ্ছে সব ব্যক্তিগত বা ব্যক্তিনিষ্ঠ যে প্রবন্ধ, রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ হবে। আর ইংরেজ প্রাবন্ধিক হচ্ছে চার্লস ল্যাম্ব, এসে অফ এলিয়া, চার্লস ল্যাম্ব ইংরেজ প্রাবন্ধিক। ওকে, এটা হচ্ছে এসে অফ এলিয়া। এইগুলো ঠিক আছে। বলো যদি কারোর কিছু জানার থাকে, নইলে আপাতত এইটুকু পড়ো, তারপর আবার বলবো। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। মক টেস্ট গুলো দাও, সোমবার দিনকে আবার ক্লাস নেব। আর হচ্ছে এই আজকের ক্লাসটা না দুটো ভাগ হয়ে মানে দুটো রেকর্ডিংটা একটু পার্টে একটাতে ব্রেক করে গেছিলাম, তো দুটো পার্ট দেবো, ঠিক আছে, 1-2 করে দেখে নিন। রাখলাম তাহলে। ওকে, গুড নাইট।